প্রত্যেককে ওয়েলকাম জানাই আমাদের আজকের পর্বে। আজকের পর্ব প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতির সঙ্গে কৃষ্ণেন্দু চৌধুরী। তোমরা অনেকেই আছো যারা প্রাইমারি টেট পাস করেছে এবং ফর্ম ফিল আপ করছো প্রাইমারি ইন্টারভিউর জন্য। তো আমরা আজকে এই পর্বটি নিয়ে এসেছি তোমাদের, আজকে একদম পর্ব 1 বা 1 নম্বর পর্ব, যেখানে আমরা আলোচনা করছি কিছু গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, তোমরা প্রত্যেকে জানো যে ইন্টারভিউতে দুটো পার্ট থাকে। একটা হচ্ছে ইন্টারভিউ, যেখানে তোমাকে করতে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে, এবং একটা হচ্ছে লেকচার ডেমনস্ট্রেশন, অ্যাপটিটিউড টেস্ট। তো আমরা আজকে আলোচনা করব যে বেসিক প্রশ্নগুলো। তুমি দেখো, প্রথমেই তো তোমাকে ঢুকেই, তুমি যে মুহূর্তে রুমে ঢুকলে সেই মুহূর্তেই তো তোমাকে পড়াতে বলবেন না, যারা ইন্টারভিউয়ার থাকবেন তারা নিশ্চয়ই কিছু প্রশ্ন করবেন। তো সেই প্রশ্নগুলো কেমন হতে পারে? আমি বলছি, ইন্টারভিউ এমন একটা জিনিস যেখানে ন্যাচারাল বিষয়টাই ভালো, তুমি যেটা সেটা। কোনো জিনিস অভিনয় করা, কোনো জিনিস লুকিয়ে বাড়িয়ে কমিয়ে বলার প্রয়োজন নেই। কারণ তারা তোমার থেকে অনেক বেশি অভিজ্ঞ। তুমি যেখানে কোনো জায়গায় জল মেশাতে চাইবে, ঠিক সেটা তাদের ধরা পড়ে যাবে, এবং সেটাতে একটা বিরূপ প্রতিক্রিয়া বা বিরূপ ইম্প্যাক্ট, প্রভাব পড়তে পারে। এই জন্য আমি বলবো, একদম ন্যাচারালি তুমি যেটা সেটাই শো করবে। কারণ ইন্টারভিউ মানে নতুন করে তোমার আবার কোয়ালিটি চেক করা না, এটা পার্সোনালিটি টেস্ট। মানে হচ্ছে তুমি কেমন মানুষ হিসাবে, তোমার ব্যক্তিত্ব কেমন, তোমার হাঁটা চলা, তোমার কথাবার্তা, তোমার ওই যে তুমি রুমটাতে ঢুকছো, সবটার মধ্যেই কিন্তু একটা 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 বিষয় থাকবে, সবটা তাদের নজরে থাকবে। কিন্তু আজকের আমার আলোচনা হচ্ছে, হ্যাঁ, আমরা ক্লাস ডেমনস্ট্রেশন নিয়ে অনেক কথা বলেছি বা অনেক বিষয় আমি অলরেডি একটা পর্ব দিয়েছিলাম, যেখানে লক্ষাধিক ভিউজ হয়েছে, যেটা ফেসবুকে রয়েছে, কৃষ্ণেন্দু সুবুদ্ধ এই আইডিতে রয়েছে। দেখবে, মানে লক্ষ লক্ষ মানুষ দেখেছে, লক্ষ লক্ষ যারা পরীক্ষা মানে দিতে যাচ্ছে, ইন্টারভিউ দিতে যাচ্ছে, তারা দেখেছে। তো আমি সেখানে পুরো বিষয়টা নিয়ে বলেছি। আজকের আমার আলোচনা, দেখবে আমি ওই ভিডিওতে বলেছিলাম যে কিছু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো বারবার রিপিট হয়। একজন প্রাইমারি মানে প্রাথমিক শিক্ষক, প্রাইমারি টিচার অ্যাসপিরেন্ট হিসাবে তোমার কিন্তু সেটা জানাটা প্রয়োজন। তো সেইগুলো নিয়ে আজকের আমার প্রথম পর্ব বা প্রথম কিস্তি। তোমরা দেখো, এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসে। আমি বলছি না আমি যে একটা মডেল উত্তর সেট করেছি এটাই তোমাকে বলতে হবে, না। কিন্তু আমি তোমাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, একটা কনসেপশন দেওয়ার চেষ্টা করছি যে এই ধরনের উত্তরটা বলতে হয়। এবারে তোমার যদি মনে হয় যে না স্যার, আমি এটা একটু অন্যরকম ভাবে বলবো, ভেরি গুড, নো প্রবলেম। কিন্তু আমি চাইছি কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধ ইউটিউব চ্যানেল সবসময় তোমাদের পাশে ছিল, প্রতিটা পদক্ষেপে ছিল। তোমরা অনেকেই ভালোবাসা দিয়েছো, অনেকেই সাপোর্ট করেছো, তাদের জন্য আমি কৃতজ্ঞ। তাহলে আজকের সেশন হচ্ছে প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি সঙ্গে কৃষ্ণেন্দু সুবুদ্ধি, এই পর্বের প্রথম আমাদের সেশন। শুরু করার আগে, আজকের সেশন বা আজকের আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই পাশে থেকেছো, সম্ভব হলে এই সেশনটাকে একটু শেয়ার করে দাও। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দিও। যারা আমার সেশনটা দেখার পরে তোমাদের কি মনে হচ্ছে, কি অনুভূতি, আদৌ তোমরা উপকৃত হচ্ছ কিনা, তোমাদের মনোভাব, সেটা কাইন্ডলি কমেন্ট করে জানো। তোমাদের এই ছোট্ট কমেন্ট আমাদেরকে অনেকটা অনুপ্রাণিত করে, অনেকটা উজ্জীবিত করে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, প্রত্যেকের কাছে এটা ভালোবাসার আবদার, সম্ভব হলে শেয়ার করবে। নতুন বন্ধু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনের যা বা যে বেল আইকন আছে সেটা অবশ্যই প্রেস করে দাও। লক্ষ লক্ষ চ্যানেল আছে, সেখানে এই ছোট্ট চ্যানেলটা যাতে তোমাদের ভালোবাসা থেকে বঞ্চিত না হয়, এটাই অনুরোধ। তো চলো আজকের সেশন শুরু করব তোমাদেরকে সাথে নিয়ে। দেখো, প্রথমেই আমি আবার বলছি, আজকেরটা কোনো ক্লাস ডেমনস্ট্রেশন নয়, আজকেরটা কোনো অ্যাপটিটিউড টেস্ট নয়। আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো বারবার ইন্টারভিউয়াররা জিজ্ঞেস করে, সেই প্রশ্নের উত্তর, প্রশ্ন এবং উত্তর। অনেক অনেক আছে, অনেক বিষয় আছে যেগুলো যেগুলো আমাদেরকে জানতে হবে। যেমন তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, বলো তো পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রীকে, তোমার তোমার মনে একটা আসবে, আরে আপনি কি বলছেন, পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী হয়? হ্যাঁ হয়, আমরা এখানে আলোচনা করেছি। বালা, বালা কি বালা? ওই যে সেই সিনেমাতে বালা, বালা ওটা ওই বালা বলছি না। আমি বলছি হ্যাঁ, প্রাইমারি এডুকেশনের সাথে কানেক্টেড বালা, সেটা কি? আবার এরকমও প্রশ্ন আসতে পারে যে তোমার ওই অপারেশন ব্ল্যাকবোর্ড কি জানেন? মিড ডে মিল, মিড ডে মিল কি? মিড ডে মিলের ভালো দিক খারাপ দিক বলুন। এই ধরনের হাজারো প্রশ্ন আছে, বিভিন্ন ধরনের প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো আমরা আজকে আলোচনা করব, এবং আমাদের এই পর্ব চলবে। তোমরা যদি পাশে থাকো, তোমরা যদি সাপোর্ট করো, আমরা এই ধরনের আরো অনেক পর্ব নিয়ে আসবো, যাতে তোমাদের ইন্টারভিউর জায়গা থেকে অনেকটা হেল্প হয়।
তো চলো আজকে শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে, তোমাদের ভালোবাসা পাবো আশা রাখছি। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের সেশন আমরা শুরু করব। দেখো প্রথমেই কি রয়েছে একটু দেখে নাও। দেখো প্রথমে ইন্টারভিউ হলে যখন ঢোকো, ইন্টারভিউ সব থেকে দেখবে চাপের জায়গা। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি যে কবার প্রাইমারি ইন্টারভিউ দিয়েছি বা এসএসসি ইন্টারভিউ দিয়েছি, আমার সব থেকে বেশি চাপ লাগে যখন হলে ঢুকে গেলাম, তারপরে ভেরিফিকেশন হলো। এইগুলো অত চাপের নয়, কিন্তু চাপের জায়গা হচ্ছে তোমাকে ওই ইন্টারভিউ রুমটার বাইরে বসিয়ে রাখা হয়েছে পাঁচজন, ঠিক তোমার আগের জন ভেতরে ঢুকেছে, ওই সময়টা সব থেকে নার্ভাসনেসের জায়গা। তো আমরা যদি কি ধরনের প্রশ্ন আসতে পারে এটা যদি প্রিপেয়ার আগে থেকে হয়ে যায়, তাহলে আমার মনে হয় আমরা অনেকটা এগিয়ে থাকবো বাকিদের থেকে। তো এই কারণে আমার এই প্রয়াস, এই উদ্যোগ। তো আমি প্রথমেই যেটা আলোচনা করতে যাব, প্রথমেই দেখো ইন্টারভিউ হলে যখন তুমি ঢুকবে মানে ইন্টারভিউ রুমে, তখন এটা বলেই ঢুকতে হবে, স্যার আসতে পারি? কারণ ওখানে তো ওনারা তোমাকে ওয়েলকাম করবেন না, তোমাকে বলতে হবে স্যার আসতে পারি, তখন ওনারা বলবেন আসুন। এবারে আসুন বলার পর নমস্কার করা, নমস্কার করতে হবে, সেটাও আমি লিখেছি, নমস্কার স্যার। এবারে চেয়ারের পাশে এসে বসলে, এবারে এমন ভাবে ওই যে গেটটা তুমি খুলে ঢুকছো, তারপরে যে গেটটা তোমাকে কিন্তু বন্ধ করতে হবে, কারণ এখানে নিয়মানুবর্তিতা। আবার বলছি, চাকরি পাওয়ার পরে তুমি কি করছো, গেট খুলছো, গেট ভেঙে উড়িয়ে দিচ্ছ, ওসব আলাদা গল্প। কিন্তু চাকরি পাওয়ার আগে তোমাকে একজন মডেল টিচার, এবার মডেল উড বি টিচার, এটা প্রেজেন্ট করতে হবে। ব্যাপারটা বোঝো। আমার বলার বিষয় হচ্ছে, এটা তোমাকে দেখতে হবে। যে মুহূর্তে তুমি ইন্টারভিউ মানে ইন্টারভিউ দিতে যাচ্ছ, সেই সময় তোমার থেকে ভালো মানুষ, তোমার থেকে নিয়মানু, কারণ ওই সময়টা ওই 5 মিনিট অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ পার্সোনালিটি, ইউর পার্সোনালিটি সবটা কিন্তু তোমার ওই ওনাদের নজরদারিতে থাকবে। তো এই জন্য যখন রুমে ঢুকলে, তারপরে তুমি কিন্তু গেটটা যে খুলছো সেটাও একটা ইয়েতে মানে দাম করে, সেই সিআইডিতে বলে না, প্রদ্যুম্ন বলে, প্রদ্যুম্ন যে এসিপি, যে দরওয়াজা তোড় দো দয়া, এরকম ভাবে নয়। একটা টিচার, তুমি কিন্তু রোল মডেল। তুমি যে স্কুলে পড়াবে সেই স্কুলের স্টুডেন্টদের কাছে তুমি হচ্ছে রোল মডেল। তো সেই রোল মডেল বা যে হচ্ছে ইমিটেটিভ, যার ইয়েটা, যাকে ইমিটেশন করা যায়, কারণ ছোট বাচ্চারা ইমিটেশন করতে চায়, বিশেষ করে প্রাইমারিতে একদম ছোট্ট বাচ্চা। তো সেই জায়গাতে তোমাকে কি করতে হবে, তুমি এমন ভাবে তোমার পার্সোনালিটি দেখাবে যাতে মনে হয় যে ইয়েস, ইউ আর দ্য বেস্ট ওয়ান। তাহলে গেটটা খুললে এমন শব্দ হবে না, একটা একটা ভদ্রভাবে নম্রভাবে খুললে, তারপর বললে নমস্কার স্যার, স্যার আসতে পারি? তারপর ওনারা বলবে আসুন। এবার আসুন বলার পরে ধন্যবাদ বলতে পারো, তারপরে কি বলে নমস্কার স্যার, তখন ওনারা বসতে, তুমি ঠিক চেয়ারের পাশে গিয়ে দাঁড়াচ্ছ। চেয়ারের পরে চেয়ারে যখন বসবে, তখন কিন্তু চেয়ারটা খুব জোরে, সেই রজনীকান্তের সিনেমার মতো চেয়ারটাকে উড়িয়ে দিলে, দিয়ে গিয়ে ধাপাস করে বসে। ইউ আর নট দ্য হিরো, ইউ আর নট দ্য হিরো অফ সাউথ ফিল্ম, তুমি একটা ভদ্র অফিসিয়াল পার্সন। তো সেই জায়গায় তুমি কি করবে, বসবে। বসুন বললেই বসবে, হালকা করে, চেয়ারে যেমন খুব শব্দ না হয়, বসুন, ধন্যবাদ স্যার। এবারে যদি ম্যাম থাকেন, আমি ধরে নিচ্ছি একজন ম্যাম থাকবেন, স্যার থাকবেন, দুজন স্যার বা দুজন ম্যাম, একজন স্যার থাকবেন। তো ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ স্যার, হয়ে গেল। এরপরে ওনারা বলবেন, চোখ, চোখে চোখ রেখে, হয় না, চোখে চোখ রেখে, সেই বাংলা সিনেমার একটা ইয়ে ছিল না, গান ছিল না, চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না। হ্যাঁ, চোখে চোখে, চোখে একদম চোখ থাকে, ঠিক আছে, আই কন্ট্যাক্ট। ওনার এরপরে জিজ্ঞেস করবেন আপনার সম্পর্কে বলুন, বলবে যে ইন্ট্রোডিউস ইউরসেলফ। তো সেই জায়গায় আমি আমার মতো করে একটা রেডি করেছি। আমি আবার বলছি, এগুলো মেন্ডেটরি নয়, যেটাই করতে হবে কোনো দায় নেই, তুমি তোমার মতো করবে। কিন্তু আমি একটা মডেল সেট করে দিয়েছি, যেখানে আমি এটা ভেবেছি, স্যার আমি রজত মাইতি, নাম যে কোনো তোমার হবে, আমি বাঁকুড়া জেলার খাতড়া থানার মোহনপুর গ্রাম থেকে আসছি, বলেছি। আমি থানাও বলেছি, জেলাও বলেছি, কারণ আমি এমন কোনো ইয়ে বলবো যেটা হচ্ছে গিয়ে তোমার মানে যেটাতে ইনকমপ্লিট হবে, এরকম বিষয়টা যেন না থাকে। আমি 2006 সালে মাধ্যমিক, 2018 সালে উচ্চ মাধ্যমিক এবং 2019-20 সালে আমি এসআইএন ইনস্টিটিউট থেকে, আমি একটু ভিডিওটাকে অফ করলাম, এসআইএন ইনস্টিটিউট থেকে ডিএলএড ট্রেনিং করেছি। বর্তমানে আমি সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। তাহলে এইটা হচ্ছে উত্তর। এবারে এখানে দেখবে একটা জায়গা আছে, এমন কোন জায়গা আছে, এমন একটা গ্রাম আছে, যে গ্রামটা বা এমন একটা স্কুল কলেজ থেকে তুমি এসছে, যেখানে একটা বিশেষত্ব আছে, হয় না, বিশেষত্ব আছে। তোমার হয়তো স্কুলটার নাম হচ্ছে কস্তুরবা কোনো বালিকা বিদ্যালয় বা এরকম, সেখানে ওইটার নামটা বলবে। তাহলে তুমি কস্তুরবা সম্পর্কে জেনে নেবে যে উনি মহাত্মা গান্ধীর কে ছিলেন বা এই এই বিষয়টা। মানে তুমি চাইলে ইন্টারভিউয়ারদেরকে লিড করতে পারো।
তোমার উইক জোনে তুমি ঢুকতে দেবে না, তোমার যেটা স্ট্রং জোন সেই জায়গায় তুমি নিয়ে যাবে, যেখানে তোমার ইয়ে হবে। এবার এখানে বাঁকুড়া জেলা সম্পর্কে বলতেই পারে যে বাঁকুড়া জেলা তুমি হুগলি থেকে আসছো, হুগলি জেলা সম্পর্কে, বর্ধমান থেকে আসছো, বর্ধমান জেলা সম্পর্কে বলুন। এইগুলো একটু জেনে রাখতে হবে, কারণ ওখানে সিচুয়েশন বেসড প্রশ্ন বেশি হয়। আমি আবার বলছি এটা ডেমনস্ট্রেশন নয়, ডেমনস্ট্রেশনের আগে। তো এখানে কি ধরনের প্রশ্ন আসতে পারে, কারণ এটাও আমি অনেক ক্ষেত্রে দেখেছি, অনেকের বিভিন্ন রকম মেন্টালিটি। অনেকে ভাবেন যে আগে পড়াটাকে গুরুত্ব দিন, আবার অনেকে প্রশ্ন উত্তরটাকেও কিন্তু অনেক ইন্টারভিউয়ার গুরুত্ব দেন। তাহলে সেই জায়গায় সেটাও দেখে নিতে হবে। তাহলে এটা আমরা বুঝে গেলাম যে এখানে আমরা বললাম স্যার আমি রজত মাইতি, আমি বাঁকুড়া জেলার খাতড়া থানার মোহনপুর গ্রাম থেকে আসছি। এটা তোমার নিজের নিজের রেসপেক্টিভ জায়গা থেকে বলবে। 2016 সালে মাধ্যমিক, 18 সালে উচ্চ মাধ্যমিক, 19-20 সালে আমি বা শিক্ষাবর্ষে বলবে আমি এসআইএন ইনস্টিটিউট থেকে, তোমার যে কোনো ইনস্টিটিউট হোক সেখান থেকে ডিএলএড ট্রেনিং করেছি। ডিএলএড বললেই ডিএলএড এর ফুল ফর্ম বলবে, বা প্রাথমিক শিক্ষণ যে প্রশিক্ষণ নিয়েছি। তো এটা ডিএলএড বললে ফুল ফর্ম বলবে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, এটা বলতে হবে। এলিমেন্টারি এডুকেশনটা কি, এই যে এই ধরনের প্রশ্ন। আমি আবার বলছি কোয়েশ্চেন উইল রাইজ ফ্রম ইওর আনসার, ঠিক আছে? তো যেটাই বলবে, যে কথাটা বলবে, সেখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আগে দেখে নাও, এটা আমার মনে হয় খুব প্রয়োজন। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এই জায়গাটা আমরা দেখে নিলাম। এরপর আমাদের কি প্রশ্ন আসছে, এরপরে এই প্রশ্নটা খুব কমন একটা প্রশ্ন, যে আপনি কেন শিক্ষক হতে চান। দেখো অনেক পেশা আছে, অনেক পেশা আছে। তুমি পুলিশ হতে পারতে, তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, সমস্ত হতে পারতো, শিক্ষক। এবারে যখনই দেখবে শিক্ষকতার পেশা, তখন কিন্তু মনে রাখবে যে শিক্ষকতার জায়গা থেকে তোমাকে কেন শিক্ষক হতে চান, এটা একটা ভালো উত্তরটা। এটা এটা বেশিরভাগ ক্ষেত্রে, মানে মোস্ট অফ দ্য ক্ষেত্রে এই প্রশ্নটা করে। আমি বহুবার, আমি যখন মানে বেসরকারি সেক্টরে ইন্টারভিউ দিতাম, ডিএভি, ডিপিএস, এই স্কুলগুলোতে যখন ইন্টারভিউ, তখন আমাকে মানে এটা বারবার প্রত্যেকবার জিজ্ঞেস করতো। সেটা সেই দেখবে ডিএভিতে হয়, সেই লাস্টে গিয়ে একটা ইয়ে হয়, গ্রুপ ডিসকাশন হয়, সেখানেও অনেক ক্ষেত্রে ওই ম্যাডাম যিনি থাকতেন, ডিএভি যে হেড, তিনিও এই প্রশ্নটা করতেন। ইন্টারভিউতে তো জিজ্ঞেস করতোই, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি এ টিচার। তো এখানে আপনি কেন শিক্ষক হতে চান, এই প্রশ্নটার উত্তর কি হবে? স্যার ছোট থেকেই আমার স্বপ্ন শিক্ষক হওয়া। ছোট্ট বাচ্চাদের সাথে আমার সময় কাটাতে ভালো লাগে। আর শিক্ষকতা এমন একটি পেশা যার মাধ্যমে সমাজ সেবার পাশাপাশি অর্থনৈতিকভাবেও সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায়। আমি এমন একটা উত্তর দেব, আমি আবার বলছি আমার উত্তরটা বেস্ট আমি বলছি না। ইউ ক্যান টেল ইট, ইউ ক্যান পোর্ট্রে ইট ইন আ ভেরি ইন বেটার ওয়ে, নো প্রবলেম। আমার সেখানে বলার কিছু না, আমি একটা মডেল উত্তর তৈরি করেছি। এবং এটা তোমার পছন্দ নাও হতে পারে, তুমি আরো ভালো করতে পারো, নো প্রবলেম, কিন্তু আমি আমার তরফ থেকে একটা তোমার হাতে তুলে দিলাম একটা উত্তর। আপনি কেন শিক্ষক হতে, স্যার ছোট থেকে আমার স্বপ্ন শিক্ষক হওয়া, একটা ভালোবাসার জায়গা, প্যাশন। যে কোনো মানুষ একটা কাজ করে তার প্যাশন থাকে না, যেটা আমার প্যাশন, সেই প্যাশনটা দেখাতে হবে। ছোট্ট বাচ্চাদের সাথে আমার সময় কাটাতে ভালো লাগে। আর শিক্ষকতা এমন একটি পেশা যার মাধ্যমে সমাজ সেবার পাশাপাশি, শিক্ষকতা অবশ্যই একমাত্র শিক্ষকই এমন একটা পেশা যে অন্যের সন্তানদের জন্য যার মন কাঁদে, যে চায় অন্যের সন্তান ভালো হোক, এটা আর অন্য কোনো পেশাতে পাবে না, হয় না? আমি আবার এটাও বলেছিলাম যে শিক্ষকতা এমন একটা পেশা যে পেশাটা অন্য পেশার জন্ম দেয়। টিচিং প্রফেশন ইজ দ্য মাদার প্রফেশন অফ অল আদার প্রফেশন, আমি বলেছিলাম আমার ইন্টারভিউতে, ডিএভিতে আমি বলেছিলাম যে অন্যান্য সমস্ত যে ইয়েগুলো আছে, মানে চাকরি আছে, তার বা পেশা আছে, তাদের মাদার প্রফেশন মা। কারণ তুমি একজন ডাক্তার, একটা সোসাইটিতে ডাক্তার থাকবেই না যদি টিচার না থাকে। একটা ইঞ্জিনিয়ার থাকবেই না সোসাইটিতে যদি টিচার না থাকে। সেই জন্য আমরা এইভাবে বলেছিলাম আপনি কেন এটা একটা খুব মানে হট কেক কোয়েশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট। এরপর এখানে বলতে পারে আপনার দুটি ভালো দিক ও দুটি খারাপ দিক বলুন। একটা ভালো প্রশ্ন, এটা বলতেই পারে যে আপনার দুটো ভালো দিক, দুটো খারাপ দিক। এই জায়গাতে এমন ভাবে বলতে হবে যে এখানে দুটোই ভালো দিক। তোমার খারাপ দিক বলে আমি আমি খিস্তি দিই, আমি প্রচুর রেগে গেলে মানে এমন যে যাকে খুশি আমি মেরে দিই, ভাই এগুলো বললে তো তোমাকে ইয়ে করবে না, জাস্ট জোকিং, মানে এরকম ফ্রেন্ডলি ভাবে ইয়ে করো, এটা তো বলা যাবে না। তাহলে তুমি খারাপ দিকটাও যেন একটা ভালো দিকের লক্ষণ হয়, এইভাবে বলতে হবে। তো কিভাবে আমরা বলছি দেখো, কিভাবে আমরা বলছি দেখো, আমি ভিডিওটা অফ করছি, দেখো। ম্যাম আমার ভালো দিক বলতে আমি সত্য কথা বলতে ভালোবাসি। হ্যাঁ, সত্য কথা। এবার আমি বারবার বলছি এইগুলো বলতে হবে ভাই, এগুলো বলতে হবে। আর যে কাজই করি সেরা দিয়ে করার চেষ্টা করি, এটা ভালো দিক। হ্যাঁ, খুব ভালো দিক। মানে আমি সত্য কথা বলবো, আমি অলওয়েজ ট্রুথফুল, কারণ টিচারের এই টি মানে হচ্ছে ট্রুথফুল। আর আমি যে কাজেই করব সেটা যেন আমি ডিটারমিনেশন, হয় না, এইটা প্রয়োজন। আর খারাপ দিক বলতে ম্যাম আমি খুব সহজে অপরকে বিশ্বাস করে ফেলি, এটাও একটা ভালো দিক। দেখো স্টাইলটা দেখো, এটা কিন্তু খারাপ দিক নয়, কিন্তু আমি এটা খারাপ দিকে। আর কথা আমি স্পষ্টভাবে, সহজ স্পষ্টভাবে বলে ফেলি,
যেটা অনেকের ভালো লাগে না। দেখো আমি দুটো কোয়ালিটি বললাম, ম্যাম আমার ভালো দিক বলতে আমি সত্য কথা বলতে ভালোবাসি, আর যে কাজেই করি আমি সেরা দিয়ে করার চেষ্টা করি। আর খারাপ দিক বলতে ম্যাম, আমি খুব সহজেই অপরকে বিশ্বাস করে ফেলি, আর আমি কথা সহজ স্পষ্টভাবে বলে ফেলি, যেটা অনেকের ভালো লাগে না। তাহলে বোঝা গেল, আমি কিন্তু একটাও খারাপ কথা বললাম না, আমি ভালোই বললাম, কিন্তু সেটাকে একটু ঘুরিয়ে বললাম। এইভাবে তোমাকে বলতে হবে, কোনো নেগেটিভ জিনিস আলোচনা হবে না, কোনো নেগেটিভ জিনিস, এভরিথিং উইল বি পজিটিভ। পজিটিভ কি নেগেটিভ ওইসব গল্প নয়। তাহলে যখন ইভেন দে উইল আস্ক ইউ ফর ইউর নেগেটিভ কোয়ালিটি অর নেগেটিভ সাইড, দেন অলসো ইউ উইল ইন এ মানে রাউন্ড অ্যাবাউট ওয়ে ইউ উইল টেল সাম অফ ইউর পজিটিভ কোয়ালিটি হুইচ উইল বি প্রেজেন্টেড অ্যাজ নেগেটিভ। ওকে, সো দেয়ার মাস্ট নট বি এনি নেগেটিভ থিং ইন দ্যাট পার্টিকুলার সিচুয়েশন। ভালো, তাহলে এই জায়গাটা আমরা দেখে নিলাম। এরপরে কি প্রশ্ন আসছে? এরপরে দেখো আর একটা ভালো প্রশ্ন, এই প্রশ্নগুলো বারবার রিপিট হয়। আচ্ছা, শিক্ষক হিসেবে সবচেয়ে কঠিন কাজ আপনি কি মনে করেন? এটা অবশ্যই চ্যালেঞ্জিং কাজ। তুমি দেখবে একটা স্কুলে, আমি কোনো প্রফেশনকে ছোট করছি না, কিন্তু টিচারকে অনেক সম্মান দেওয়া হয়। আমি আমার দেশ আমার রাজ্যের কথা বলছি না, এখন তো টিচারদের অবস্থা কি হচ্ছে দেখতেই পাচ্ছ। কিন্তু সারা পৃথিবীতে তুমি যদি ফলো করো তাহলে দেখবে টিচিং প্রফেশন অর টিচার্স আর রেসপেক্টেড, টু মাচ রেসপেক্টেড। তুমি বিভিন্ন দেশে দেখবে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হয় টিচারদেরকে। কেন? কারণ টিচার হচ্ছে একটা ব্যাকবোন অফ দ্য সোসাইটি। কেন ব্যাকবোন? কারণ তারা তৈরি করে। একটা ক্লাসরুম যদি একটা দেশে ভেঙে দেওয়া হয়, একটা একটা দেশের যদি কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গুঁড়িয়ে দেওয়া হয়, তাহলে সেই দেশটা আবার আদিম যুগে চলে যাবে। কারণ আমাদেরকে এই যে বন্য প্রাণী থেকে আজকে আমরা সুসভ্য নাগরিক, হয় না? আজকে আমরা ভালো কথা বলছি, ভালোভাবে থাকছি, ভালোভাবে সব আমরা সমাজে ভালো কাজ করছি, সবটার পিছনে কিন্তু শিক্ষা। আজকে প্রতিটা প্রাণীদেরকে দেখো, বাকি প্রাণীগুলো, তাদেরও বিবর্তন হয়েছে, তারাও অভিযোজিত হয়েছে, কিন্তু তারা পারেনি সমাজে কোনো ভালো কাজ করতে। কেন? তাদের মধ্যে শিক্ষা বিষয়টা নেই, মানুষের আছে। তাহলে একজন শিক্ষকের কাজ কিন্তু কঠিন। আমরা ভাবি আরে চাকরি তো পেয়ে গেছি, আর কোনো চাপ নেই, এরপরে তো মাসে মাসে বেতন তুলবো, কিন্তু সেটা আদর্শ শিক্ষকের কাজ হতে পারে না। তুমি যদি আদর্শ শিক্ষক হও তাহলে ডেফিনেটলি ইউর ডিউটি ইজ টু হার্ড, টু হার্ড। কেন? প্রথম কথা হচ্ছে ওই তোমার ক্লাসরুমে এত বাচ্চা আসবে যাদেরকে তুমি চেনো না, জানো না, হয়তো তাদের কি, তারা কি ইকোনমিক সিস্টেম, কি সোসিও ইকোনমিক কন্ডিশন থেকে আসছে, কি তাদের বাড়ির ইকো সিস্টেম, কিচ্ছু জানো না। তোমার ক্লাসরুমে আসছে, তারা বিভিন্ন রকমের, তারা এক একজন এক একটা সিনারিওকে পোর্ট্রে করছে। সেই সবাইকে এক সুতোয় বেঁধে একটা ক্লাসকে এগিয়ে নিয়ে যাও, ইটস টু ডিফিকাল্ট। আমি বলেছি স্যার, দেখো প্রতিটা কথার উত্তরে আমি স্যার বা ম্যাম বলেছে কেন, আমি ধরে নিচ্ছি তারা প্রশ্ন করছেন। আচ্ছা, শিক্ষক হিসেবে সবচেয়ে কঠিন কাজ আপনি কি মনে করেন? স্যার, দুজন শিক্ষার্থী কখনো সমান নয়। একটি শ্রেণীকক্ষে 40-50 জন ছাত্রছাত্রী থাকে, সুতরাং সকলের মানসিক অবস্থা বুঝে তাদের চাহিদা অনুযায়ী সকলকে শিক্ষাদান ও সামগ্রিক মূল্যায়ন একজন শিক্ষকের কাছে কঠিন বলে মনে হয়। সত্যিই তো, একরকম তো নেই, হয় না? বিভিন্ন রকম। একজন আছে ক্লাসে, তুমি দেখবে বাচ্চাদের মধ্যে একজন আছে খুব শান্ত, যা বলবে তাই শুনবে, ঠিক তার পাশেই বসে আছে সে আবার লোককে ঢিল মারে, অন্য বাচ্চাকে ঢিল মারে, মেরে দেয়। তাহলে দেখো দুটো একদম মানে সেই অক্সিমোরন, অক্সিমোরন আমরা পড়েছিলাম না, টু হেটেরোজিনিয়াস আইডিয়াস আর জাক্সটাপোজড। তো সেই রকমের বিষয়, দুটো কমপ্লিটলি আলাদা মানুষ, তাকে তুমি করছো, পাশাপাশি বসাচ্ছ, দেন তুমি বলতে চাইছো যে তুমি ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাবে, কিভাবে সম্ভব? এটা খুব ডিফিকাল্ট। তাহলে স্যার, দুজন শিক্ষার্থী কখনো সমান হয় না। একটি শ্রেণীকক্ষে 40-50 জন ছাত্রছাত্রী থাকে, সুতরাং সকলের মানসিক অবস্থা বুঝে তাদের চাহিদা অনুযায়ী সকলকে শিক্ষাদান ও সামগ্রিক মূল্যায়ন একজন শিক্ষকের কাছে কঠিন। বিবিধ, বিবিধ আছে, ডিফারেন্ট টাইপস অফ, সবার মেন্টাল ক্যাপাবিলিটি এক নয়। একটা ছেলে যোগ সহজে বুঝতে পারছে, একটা মেয়ে যোগ বুঝতেই পারছে না, কি করে শেখাবে? খুব ভালো কোয়ালিটি স্টুডেন্ট আছে, আবার খুব মানে ইয়ে স্টুডেন্ট আছে, যে পিছিয়ে পড়া স্টুডেন্ট আছে, তুমি কিভাবে করবে? এই বিষয়গুলোকে একসাথে নিয়ে ক্লাসটাকে এগিয়ে নেওয়া ইটস টু ডিফিকাল্ট একজন টিচার হিসাবে। এটা বলা যেতে পারে, তুমি বললে স্যার এটাতে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হবে না, না, যেটা প্রবলেম, যেটা যেটা প্রবলেম সেটা বলতে হবে, আমার এটাই বলার। যেটা সমস্যা সেটা বলতে হবে, এটাই টিচারের কাজ, বাকি তো কোনো কাজ নয়। এরপরে দেখো পরের যে বলেছে, ধরুন আপনি চাকরিটা পেলেন, আপনি ক্লাসের মধ্যে অবসর সময় কিভাবে কাটাবেন? স্যার, আমি অবসর সময় ছাত্রছাত্রীদের হোমওয়ার্ক চেক করব, আমার সহকর্মীদের সাথে পড়ানো বিষয়গুলো আলোচনা করব। দেখো অবসর সময় হয় না, ক্লাসের মাঝে একটা ব্রেক থাকছে, তো সেখানে অ্যাজ এ টিচার তুমি কি করবে?
আমি অবসর সময় ছাত্রছাত্রী হোমওয়ার্ক থাকে, হোমওয়ার্ক একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আজকে সরকারি স্কুলও, আমরা হয়তো সরকারি স্কুলকে খুব খারাপ বলি, কিন্তু সরকারি স্কুলেও টিচাররা কিন্তু হোমওয়ার্ক দেন এবং সেটা চেক করে। আমার সহকর্মীদের সাথে পড়ানো বিষয়গুলো আলোচনা করবো, এটা আমাকে আমাকে আলোচনা করতে হবে, এটা আমি বলবো যে কিভাবে আরো ভালো পড়ানো যায়। এটা তো ভাই আমরা করি। আমি এমন কিছু প্রশ্ন আমি আমি আমার নিজের জায়গা থেকে বলছি যে আমার মনে হলো যে এই জায়গাটা আমি একজন টিচার খুব ভালোভাবে বোঝাচ্ছে, আমি তার সাথে আলোচনা করবো যে স্যার এইটা একটু বলুন তো, এটা কিভাবে ইয়ে করলে স্টুডেন্টদের ভালো লাগবে। এটাতে কোনো দোষের নেই, তো এটা একটা সত্যি কথা। তো অবসর সময় কিভাবে কাটাবেন, এটা এই প্রশ্ন আসতে পারে, তখন কিন্তু উত্তরটা বলবে যে ছাত্রদের হোমওয়ার্ক চেক করব আর সহকর্মীদের সাথে পড়ানোর বিষয়ে গুলো আলোচনা করব। আমরা চলে আসছি ঠিক তারপরে। ক্লাসটা কেমন লাগছে জানাবে, এগুলো কি তোমাদের আদৌ উপকারে লাগবে? দেখো, আমাদের এই প্রয়াসটা তখনই সার্থক হবে যখন তোমাদের উপকারে লাগবে, হয় না? তো চলো, এরপরে কি আছে দেখে নি। আপনার মতে ছাত্রদের আপনার মতে ছাত্রদের কাছে কোন শিক্ষক জনপ্রিয়তা লাভ করেন? অনেকেই দেখবে, অনেক টিচার আছে যারা খুব ফেভারিট স্টুডেন্টদের কাছে। সাম টিচার্স আর দেয়ার দোজ হু আর ভেরি মাচ ফেভারিট among their student. Why? কেন? অনেকেই আছে দেখবে যে অনেক ফেভারিট, তো তারা কেন ফেভারিট? নো, এখানে কি বলছি, এখানে স্যার বলবে বা ম্যাম বলবে, পঠন পাঠনের ক্ষেত্রে যে সমস্ত শিক্ষক ছাত্রদের বিষয়বস্তুগত অসুবিধা দূর করার জন্য যত্নবান এবং ভুলটা কোথায় তার ছাত্রের সহজভাবে বুঝিয়ে দেন এবং ছাত্রছাত্রীদের সাথে বন্ধুর মতো ব্যবহার করেন, তারাই প্রিয় শিক্ষক হয়ে উঠতে পারে। তাহলে তুমি যখন জবটাতে যাচ্ছ বা জবটা করবে ভাবছো, তখন তোমাকেও তো এইটা ভাবতে হবে যে তুমিও একদিন প্রচুর স্টুডেন্টদের, স্কুলের যে বাচ্চাগুলো আছে, তুমি এখন হয়তো টিউশন পড়াচ্ছ, তুমি তাদের কাছে ফেভারিট, কিন্তু একদিন স্কুলে যখন তুমি পড়াবে তখন তাদের কাছেও তুমি খুব ফেভারিট হয়ে উঠবে। তো এটা কিভাবে হবে না, এটা হচ্ছে পঠন পাঠনের ক্ষেত্রে যে সমস্ত শিক্ষক ছাত্রদের বিষয়বস্তুগত অসুবিধা দূর করেন। দেখো ভাই, মেন কথা হচ্ছে পড়ানো সবার আগে। তুমি টিচার হয়েছো, তুমি পড়াতে এসছো, তুমি খুব ভালো আহ, অন্য কাজ জানো, এতে কাজ হবে না। তুমি খুব ভালো গান করতে জানো, খুব ভালো অভিনয় করতে জানো, খুব ভালো অ্যাঙ্কারিং করতে জানো, এতে লাভ হবে না। আসল কথা হচ্ছে তোমাকে পড়াতে হবে। তাহলে ফার্স্ট কাজ টিচার, মানে তুমি পড়াবে, ধরে নেওয়া যায়। তাহলে পঠন পাঠনের ক্ষেত্রে যে সমস্ত শিক্ষক ছাত্রদের বিষয়বস্তুগত অসুবিধা দূর করার জন্য যত্নবান হন এবং ভুলটা কোথায় তার ছাত্রদের সহজভাবে বুঝিয়ে দেন এবং ছাত্রছাত্রীদের সাথে বন্ধুর মতো ব্যবহার করেন। দেখো, আজকের সেই আগেকার দিনে আমি দেখতাম, আগে আমাদের সময়ে, যে আমি বলছি না সেই সমস্ত টিচারের হাতে বেত, এটা ইম্পর্টেন্ট, কিন্তু আমি তো আবার এটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি ভালোবেসে যেটা হয় সেটা মারপিট করে হয় না। তাহলে পৃথিবীতে বন্দুক দিয়েই পৃথিবীকে অনেক এগিয়ে নিয়ে যাওয়া যেত, হচ্ছে না। কলম যে কাজটা করতে পারে সেটা একটা বন্দুক, একটা উইপন, যত তুমি পারমাণবিক বোমের কথা বলো আর যত হাইড্রোজেন বোমের কথা বলো, কোনো লাভ হবে না। তাহলে ভালোবাসা সব থেকে বেশি। দেখবে সেই বাচ্চাটা, যে বাচ্চাটা প্রচন্ড চঞ্চল, প্রচন্ড, তো কাউকে শোনে না, মানে না, তার কাছে আমরা পৌঁছাতে পারিনি, এটা মাথায় রাখতে হবে। তুমি যদি ঠিকঠাক তার মতো করে তার কাছে পৌঁছাও, ডেফিনেটলি সে তোমাকেও ভালোবাসতে বাধ্য, তোমার কথা শুনতে বাধ্য। পোষ মানাতে হবে, যে ডান পিঠে তাকে পোষ মানাতে হবে, তাকে ভালোবেসে পোষ মানাতে হবে। মারলে সে দূরে চলে যাবে। এটা অনেকে বলে, আমি আমি দেখেছি, আমি এখনো কাজ করতে গিয়ে দেখছি অনেকে, অনেক টিচাররা বলে মারেই শেষ কথা। মানে যখন টিচারটা ঢুকে রুমে, তখন বাচ্চারা কাঁপে। ভাই, টিচার টেরোরিস্ট নয়, ক্লাস কোনো যুদ্ধক্ষেত্র নয়, ওয়ারফিল্ড নয়, এটা মাথায় রাখতে হবে। টিচার, এমন টিচার আমি দেখেছি যে স্টুডেন্টটা সব কথা, সমস্ত প্রবলেম বাড়িতে বাবা মাকে বলতে পারছে না, টিচারকে বলছে। তার মানে আমি এটাও বলছি না যে, আমি বড়দের ক্ষেত্রে বলছি যে স্টুডেন্টদের সাথে পার্টি হচ্ছে, ইয়ে হচ্ছে, এটাও ঠিক নয়। ভদ্রতার, সভ্যতায় তার একটা ড্র লাইন, একটা লিমিটেশন আছে, সেই জায়গাটা মাথায় রাখতে হবে। আবার বলছি, অন্য যে কোনো পেশা হলে মেনে নেওয়া যেত, কোনো চাপ নেই, কিন্তু শিক্ষক, এখানে কিছু কিছু তোমাকে মানে শিষ্টাচার মানতেই হবে, না হলে আগামীর কাছে তুমি অনেকটা অপরাধী হয়ে যাবে। তাহলে আমি এটাই বলছি, পঠন পাঠনের ক্ষেত্রে এবার যে কোনো একটা ভুল বুঝতে পারছি না। আমি অনেক সময় দেখেছি, আমার নিজের অনেক বিষয় হয়েছে, আমি সে বিষয়ে বলছি না। আমি আমি একটা বিষয়, একটা দুটো বিষয় আমি করতেই পারিনি, আমি আমি খারাপ হয়ে গেছি। কেন পারিনি? আমি টিচারকে বলতে পারিনি যে স্যার এটা কি হবে। কারণ সে, আমি বললেই মারতো ছোট সময়। আজকে আমি সেই প্রবলেমটা অনুভব করি। এই জন্য আমি আমি যখন আমার বাচ্চাদেরকে পড়াই, আমার স্কুলের বাচ্চাদেরকে বা আমার
ক্লাসের বাচ্চাদেরকে আমি পড়াই, তখন আমি সবার আগে যেটাকে ইরাডিকেট করতে চাই, মানে ওয়াইপ আউট করে দিতে চাই, যেটা মানে ওই স্কুলের আমার ক্লাসরুমের ত্রিসীমানায় যেন না থাকে, সেটা হচ্ছে ভয়। ভয় কোনোদিন ভালো কিছু করেনি। আমি তো ভাই বিশ্বাস, অনেকেই বলে না শিক্ষকের হাতে বেত দরকার, না হলে ভালোবেসে করতে হবে। অসম্ভব। বেতে হয় না, প্রতিশোধ, প্রতিহিংসা, জিঘাংসা তৈরি হয়। সম্ভব নয়, উচিত নয়। আমার তো মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত। তাহলে পঠন পাঠনের ক্ষেত্রে যে সমস্ত শিক্ষক ছাত্রদের বিষয়বস্তুগত অসুবিধা দূর করার জন্য যত্নবান হন এবং ভুলটা কোথায় তা ছাত্রদের সহজভাবে বুঝিয়ে দেন এবং ছাত্রছাত্রীদের সাথে বন্ধুর মতো ব্যবহার করেন, তারাই প্রিয় শিক্ষক হয়ে ওঠেন। বন্ধু, আজকে তো বলছে টিচারের রোলটা হচ্ছে ফ্যাসিলিটেটর, মানে সহায়তা দানকারী। টিচার মানে সোর্স অফ নলেজ নয়, সার্ভিস, যে সার্ভিস করছে নলেজটা, সেটাই কেরিয়ার অফ নলেজ, এটাই, নাথিং এলস। তাহলে এটা আমরা দেখে নিলাম। আচ্ছা বলুন তো, একজন শিক্ষক কে বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক বলা হয় কেন? এই প্রশ্নগুলো ইনস্ট্যান্ট, তোমার যদি প্রিপারেশন না থাকে তুমি বলতে পারবে না, তুমি গুছিয়ে বলতে পারবে না। আমি আবার বলছি, এই জন্য ইন্টারভিউতে অনেক সময় প্রিপারেশন নেওয়াটা তোমাকে অনেক বেশি কনফিডেন্ট রাখে। আমার আমার মেন টার্গেট তোমাদের ভালো হোক, আমার মেন টার্গেট এটা। আমার যদি এই প্রয়াসটার দ্বারা তোমাদের একটুকু উপকার হয়, আমার সেটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। বলছে আচ্ছা বলুন তো, একজন শিক্ষককে বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক কেন বলা হয়? এটা আমরা দেখে নেব। বলছে একজন শিক্ষক শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, বৌদ্ধিক, প্রাক্ষবিক, এক কথায় সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করেন, তার মনুষ্যত্ব জাগ্রত করে জীবিকার সন্ধান পেতে সহায়তা করেন। তাই তাকে বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক, ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড কেন বলা হয়? একজন শিক্ষক শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, বৌদ্ধিক, প্রাক্ষবিক, প্রাক্ষবিক মানে হচ্ছে ইমোশন, এক কথায় সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করেন এবং তার মনুষ্যত্ব জাগ্রত করে জীবিকার সন্ধান পেতে সহায়তা করেন, তাকে এগিয়ে নিয়ে যান। তাই তাকে বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক বলে। সমস্ত দিকে একটা বাচ্চার, কারণ একটা বাচ্চা একটা কনসিডারেবল টাইম ধরে সে স্কুলে থাকে, তো তার সামগ্রিক বিষয়টা কিন্তু তোমাকে দেখতে হবে, হয় না? সেই জায়গাটা মাথায় রাখতে হবে। শুধু নয়, একটা বাচ্চা, আমরা স্কুল থেকে বাড়ি ফিরছি, আহ, তো আহ, কি হচ্ছে, একটা বাচ্চা আমার স্কুল থেকেই গেছে, তার সাইকেলের চেনটা পড়ে গেছে, ছোট্ট বাচ্চা, 5 6 বা এরকম কোনো ক্লাসে পড়ে। তো সে ওইটা ঠিক করতে পারছে না। তো এই জায়গায় কি করতে হবে, আমাদেরকে দাঁড়িয়ে সেই ওর চেনটা করে দেবে, হাতে কালি লেগে যাবে, তাহলে তো ভাই আমি আমি কি হলাম, আমি মানুষই হতে পারলাম না, টিচার তো দূরের কথা। তো এই জায়গাটা বুঝতে হবে। আমি আমি আবার বলছি, অন্য পেশা হলে তাও মেনে নেওয়া যায়, শিক্ষকতায় হয় না, হবে না, হতে পারে না, অসম্ভব। মানুষ, মানবিকতা থাকতে হবে। সে টিচারই নয় যার ওই ছোট্ট বাচ্চার একটা প্রবলেমে যার মন কাঁদে না, তাহলে সে শিক্ষক হতে পারেনি। বা আমার মনে হয় এটা প্রত্যেকের করা উচিত। এটা এটা বড় কোনো কাজ আমি এটা বলছি না, কিন্তু এটা প্রত্যেকের করা উচিত। তাহলেই তুমি একজন ভালো শিক্ষক হতে পারবে, মানুষ হতে পারবে। তাহলেই তো আমি তাকে, আমার ক্লাসের ছোট্ট বাচ্চাগুলোকে আমি বলতে পারবো যে তোমরাও মানুষ হও। আমি নিজেই যদি মানুষ না হয়ে মনুষ্যত্বহীন একটি প্রাণী হয়ে থাকি, তাহলে আমি কি করে তাদেরকে বলবো? তাহলে এইটা হচ্ছে তাদের সর্বাঙ্গীন বিকাশ ঘটান, বন্ধুর সাথে তো বন্ধুর মতো তো মেশেনি, এবং জীবিকার সন্ধান, তারা যাতে আরো এগিয়ে যায় জীবনের পথে, অগ্রগতি, চরৈবেতি, সেই চরৈবেতির পথে তিনি, একজন শিক্ষক তাকে পথ দেখান। তাই তাকে বলা হয় বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন। এরপরে দেখো কিছু টেকনিক্যাল কোয়েশ্চেন আসতে পারে। প্রথম কথা হচ্ছে, তুমি ডিএলএড করে এসছো, ডিএলএড মানে হচ্ছে তোমার একটা প্রশিক্ষণ আছে, মানে ইউ হ্যাভ লাইসেন্স, নাও ইউ আর গোয়িং টু হ্যাভ এ বাইক, মোটর বাইক অর কার। তো তোমার যখন লাইসেন্স আছে তখন তুমি সিগন্যাল গুলো জানো, হোয়াট ইজ রেড সিগন্যাল, ইউ টার্ন, স্টপ, এটা জানো নিশ্চয়ই। এটা একমাত্র প্রফেশন, আবার টিচিং প্রফেশনটা একমাত্র প্রফেশন যেখানে গাড়ি কেনার আগেই লাইসেন্স করাতে হয়, এটাও তো বলতে হবে ভাই, হয় না? ডিএলএড কেন করেছো? আগে চাকরির পরও তো ডিএলএড করলে হতো, নাও তো তোমার যদি মনে করো জবটা না হয়, তাহলে ডিএলএডটা তো হয়ে গেল। এটা একমাত্র জায়গা যেখানে, কিন্তু অবশ্যই যে ডিএলএড সঠিকভাবে করবে, বিষয়গুলো জানবে, সে বাকিদের থেকে তো একটু ভালো হবেই, কারণ সে অনেক মডার্ন পদ্ধতিগুলো জানবে, সায়েন্টিফিক পদ্ধতিগুলো জানবে। এখানে কি বলেছে বলুন, পাঠক্রম কাকে বলে? ম্যাম, শিক্ষার্থীদের সুষম বিকাশের জন্য প্রথাবদ্ধ ও প্রথামুক্ত শিক্ষা,
ব্যবস্থায় সমস্ত প্রকার শিক্ষামূলক অভিজ্ঞতা সম্পর্কে নির্দিষ্ট পরিকল্পনা ও কর্মসূচিকেই পাঠ্যক্রম বলে। পাঠ্যক্রম কাকে বলে? ম্যাম শিক্ষার্থীদের সুষম বিকাশের জন্য প্রথাবদ্ধ ও প্রথামুক্ত শিক্ষা ব্যবস্থায় সমস্ত প্রকার শিক্ষামূলক অভিজ্ঞতা সম্পর্কে নির্দিষ্ট পরিকল্পনা এবং কর্মসূচি। একটা হয় না যে প্রথাবদ্ধ এবং প্রথম যে শিক্ষামূলক অভিজ্ঞতা কি কি পড়বে, কি ধরনের কারিকুলার অ্যাক্টিভিটিস থাকবে, সবটা নিয়ে যে পরিকল্পনা তাকেই বলে পাঠ্যক্রম। আর পাঠ্যসূচি, ম্যাম পাঠ্যক্রমের অন্তর্গত কি বলছে? ম্যাম পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয়ে নির্ধারিত পাঠ্য তালিকাকে পাঠ্যসূচি, মানে কি কি পড়বে, ব্যাপারটা বোঝা গেল? কি কি পড়বে এটা হচ্ছে পাঠ্যসূচি। পাঠ্যক্রমের অন্তর্গত বিষয়গুলো একটু দেখে নাও, এগুলো টেকনিক্যাল বিষয়। পাঠ্যক্রম কাকে বলে তাহলে? ম্যামটা কেন বললাম? ওখানে উনি আছেন, ওনাকে সম্বোধন করলাম। শিক্ষার্থীদের সুষম বিকাশের জন্য প্রথাবদ্ধ প্রথামুক্ত শিক্ষা ব্যবস্থায় সমস্ত প্রকারের শিক্ষামূলক অভিজ্ঞতা সম্পর্কে নির্দিষ্ট পরিকল্পনা এবং কর্মসূচিকেই পাঠ্যক্রম বলে। পাঠ্যসূচি কাকে বলে? ম্যাম পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয়ে নির্ধারিত পাঠ্য তালিকাকে পাঠ্যসূচি বলা হয়। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট, এরপরে কিছু কারেন্ট কোয়েশ্চেন। এই প্রশ্ন আসতে পারে যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির নাম জানেন? এটাও জানা দরকার। আমরা এসএসসির সময় দেখেছিলাম এই এসএসসি চেয়ারম্যানের কি নাম, নামটা মনে পড়ছে আর টাইটেল মনে পড়ছে না। একবার ভট্টাচার্য মনে হচ্ছে, একবার বসু মনে হচ্ছে, একবার তালুকদার মনে হচ্ছে, একবার মজুমদার মনে হচ্ছে। তো আমি এইটা জেনে যাও, এটা সবাই জানো, কারণ এখন তো এগুলো যারা টেট পরীক্ষা দিচ্ছে তাদের এই আন্দোলন আর এই বিভিন্ন ধরনের, এখন পশ্চিমবঙ্গে এটা ফ্যাশন হয়ে গেছে। তুমি শুধু পরীক্ষায় পাশ করলে হবে না, ওটা যদি তোমার থিওরি হয় তাহলে প্র্যাকটিক্যাল হচ্ছে রাস্তায়। তারপরে দুটোর নাম্বার টোটাল হয়ে যার যেরকম ভালো আন্দোলন হবে তার সেরকম চাকরি, তত ভ্যাকেন্সি তার ইয়ে হবে। এটা দুর্ভাগ্য, তাও সত্যি। তো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির নাম জানেন? স্যার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মাননীয় বা সম্মানীয়, যেটা খুশি বলতে, অধ্যাপক গৌতম পাল মহাশয়। এটা সম্মান দিয়ে বলতে হবে। শুধু বলে দিলাম গৌতম পাল হবে না। তোমার উনি দাদাও নন, কাকাও নন, মামাও নন, পিসেও নন। তাহলে তোমার কে? উনি একজন প্রফেসর। তাকে প্রথমে মাননীয় বা সম্মানীয়, তারপরে আবার কি করতে হবে, তারপরে মহাশয় বলতে হবে। আচ্ছা বলুন তো, প্রাথমিক শিক্ষা পর্ষদ কত সালে গঠিত হয়? এগুলো টাফ কোয়েশ্চেন, এগুলো জিজ্ঞেস করলে হয়তো অনেকেই পারবে না, কিন্তু জেনে যাও। স্যার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা আইন 1973 সাল অনুসারে, শিক্ষা আইন, স্যার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা আইন 1973 অনুসারে 1975 সালের 1 জানুয়ারি প্রাথমিক শিক্ষা পর্ষদ গঠিত হয়। তাহলে কত? 1973 প্রাথমিক শিক্ষা আইন, আর তার অনুসারে 1975 সালের 1 জানুয়ারি এই প্রাথমিক শিক্ষা পর্ষদ গঠিত হয়। আমি বলছি এটাও জেনে যাও, প্রাথমিক নিয়ে যা রকমের প্রশ্ন হতে পারে সবটা জেনে যাও, যেন মনে হয় যে না এটা তো ভালো প্রশ্ন ছিল কিন্তু আমি জানি না, এইরকমটা না হয়। তাহলে বোঝা গেল পর্ষদ সভাপতির নাম মাননীয় অধ্যাপক গৌতম পাল মহাশয়। আর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ গঠিত হয় প্রাথমিক শিক্ষা আইন, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা আইন 1973 অনুসারে 1975 সালের 1 জানুয়ারি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ গঠিত হয়। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। চলে আসি নেক্সট। এরপরে দেখো আরো প্রশ্ন। আচ্ছা, ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর নাম কি বলুন তো? এটা শিক্ষা সম্পর্কিত, তুমি একজন টিচার হতে যাচ্ছ, তো তোমার তো এটা জানা দরকার। স্যার ভারতবর্ষের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধান মহাশয়, ও আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু মহাশয়। ধর্মেন্দ্র প্রধান বাবু মানে মহাশয় আছেন ইউনিয়ন মিনিস্টার ফর এডুকেশন, আর স্টেট মিনিস্টার, আমাদের স্টেটের মিনিস্টার তিনি হচ্ছেন ব্রাত্য বসু। তো এইটা জেনে নিতে হবে শিক্ষামন্ত্রীর নাম। জানেন পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী কে ছিলেন? কে বলতে পারবেন? দেখো এটা শুনেই তোমার মনে হবে আরে স্যার আপনি ভুল বলছেন, স্যার পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী, এটা মেনে নেওয়া যায় স্যার। ভাই এটাও আছে ইন্টারভিউতে অনেক সময়, যারা খুব আছে গুগলি টাইপ কোয়েশ্চেন, সেটাও জেনে যেতে হবে, ভালো করে জেনে নাও। হ্যাঁ স্যার, 1947 সালের আগস্ট মাস থেকে 1950 সালের জানুয়ারি মাস পর্যন্ত এই রাজ্যের মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরা পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী নামে অভিহিত হতেন। তারপরেই প্রধানমন্ত্রী শব্দটির পরিবর্তে মুখ্যমন্ত্রী শব্দটি চালু হয়। তাই বলা যায় পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী তথা প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন সম্মানীয় প্রফুল্ল চন্দ্র ঘোষ। ভালো করে দেখে নাও। তাহলে কি বললাম? এই প্রশ্ন আসতে পারে যে
পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী কে ছিলেন 1947 সালের আগস্ট মাস থেকে 1950 সালের জানুয়ারি মাস পর্যন্ত এই রাজ্যের মুখ্যমন্ত্রীরা পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী নামে অভিহিত হতেন। তারপরেই প্রধানমন্ত্রী শব্দটির পরিবর্তে মুখ্যমন্ত্রী শব্দটি চালু হয়। তাই বলা যায় পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ছিলেন সম্মানীয় প্রফুল্লচন্দ্র ঘোষ। এই প্রশ্ন যদি জিজ্ঞেস করে আর এই প্রশ্নের উত্তর যদি তুমি পারো, তাহলে বীভৎস ভালো একটা তোমার প্রতি ইম্প্যাক্ট আসবে, যে তুমি কত ডিটেলসে কত ভালো স্টাডি করেছো, মানে কতটা তুমি প্রিপেয়ার। তোমাকে অন্য কোনো প্রশ্নে আটকানো যাবে না। এটা অনেকে ইয়ে করবে, মানে নাক সিটকাবে যে এইটা আবার প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী হয়, আপনি ঠিক বলছেন, আপনি ইন্টারভিউ নিতে পারেন, তা বলে এই ধরনের প্রশ্ন, গাঁজাখড়ি সব প্রশ্ন করছেন না, এরকম প্রশ্ন হয়। চলে আসি নেক্সট। দেখো, আমি আবার কিছু কমন কোয়েশ্চেন, আচ্ছা দেখি আপনি কেমন গুরুত্বপূর্ণ দিনগুলো জানেন। বলুন তো, জাতীয় শিক্ষা দিবস, কন্যাশ্রী দিবস এবং বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? হ্যাঁ স্যার, জাতীয় শিক্ষা দিবস 11ই নভেম্বর, কন্যাশ্রী দিবস 14ই আগস্ট এবং বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন পালিত হয়। শিক্ষা দিবস কেন বললাম? শিক্ষা দিবস কারণ হচ্ছে উম, তোমার এটা যেহেতু মানে এডুকেশন রিলেটেড, তাই এটা শিক্ষা দিবস, তো তোমাকে জানতেই হবে। কন্যাশ্রীটা খুব ভালো নাম করেছে এখন পশ্চিমবঙ্গ সরকার সারা পৃথিবীতে। এটাকে পোর্ট্রে করার চেষ্টা করে। অনেক হতেই পারে কোনো ইন্টারভিউয়ার হয়তো একটু হালকা পলিটিক্যালি ইয়ে থাকেন, তো সেই জায়গায় এই প্রশ্ন করতে পারেন। কন্যাশ্রী দিবস 14ই আগস্ট, সেটা সম্ভাবনা কম, তবু কন্যাশ্রী দিবসটা একটা নন পলিটিক্যাল কোয়েশ্চেনও বলা যায়। আর পরিবেশ দিবস 5ই জুন, এটা তো খুব নর্মাল। তাহলে এটা মনে রাখবে, জাতীয় শিক্ষা দিবস মানে ন্যাশনাল এডুকেশন ডে 11th নভেম্বর, কন্যাশ্রী দিবস 14th আগস্ট, আর বিশ্ব পরিবেশ দিবস ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 5th জুন। কি বলছে, আমাদের রাজ্যে রিসেন্ট রাজ্য সঙ্গীত নির্বাচন করা হয়েছে, জানেন এটি কোন এটা কি প্রশ্নটা দিয়েছে একবার দেখে নিন। আমাদের রাজ্যে রিসেন্ট রাজ্য সঙ্গীত নির্বাচন করা হয়েছে, জানেন কোনটি আমাদের রাজ্য সঙ্গীত? এটা রিসেন্ট একটা ঘটনা। আমাদের তো জাতীয় সঙ্গীত আছে, জনগণ মন অধিনায়ক জয় হে, রবি ঠাকুরের লেখা। হ্যাঁ ম্যাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল, এই গানটিকে রাজ্য সঙ্গীত করা হয়েছে। এটা দেখবে স্কুলে স্কুলে একটা অর্ডার জিও চলে এসেছে যে এটা গাইতে হবে। এটা প্রতিটা রাজ্যে আছে। প্রতিটা রাজ্যের নিজস্ব একটা রাজ্য সঙ্গীত, স্টেট সং থাকে, যেমন স্টেট ফ্লাওয়ার, স্টেট ট্রি, সব আছে না। যেমন জাতীয় আছে, এরকম রাজ্য ক্ষেত্রীয় যেটাকে বলে ক্ষেত্রীয়। তো এরকম, হ্যাঁ ম্যাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল, এই গানটিকে রাজ্য সঙ্গীত করা হয়েছে। তাহলে এই প্রশ্নগুলো আমরা দেখে নিচ্ছি। অবশ্যই যদি নতুন বন্ধু কেউ থেকে থাকো, আমরা আরো সেশন নিয়ে আসবো, তোমাদের সাপোর্ট চাই। সাপোর্ট কিভাবে করবে, একটু শেয়ার করে দাও। আর যদি কেউ নতুন থেকে থাকো, আজকেই প্রথম ক্লাস করছো, তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দিও। দেখো, এরপরে কি প্রশ্ন আছে। আচ্ছা বলুন তো, মিড ডে মিল কত সালে শুরু হয় এবং এর উদ্দেশ্য কি? মিড ডে মিল, মধ্যাহ্ন ভোজন, অনেকেই এটা নিয়ে নাকশিট করে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা। আমাদের ভারতবর্ষ, আমরা যতই বড় বড় কথা বলি, অনেক বড় বড় দেখবে মঞ্চে উঠে আমরা কথা বলি, দিনের শেষে মনে রাখবে জঠর জ্বালা, পেটের জ্বালা এমনও ভারতবর্ষ এখনো আছে। ছোট ছোট মানুষের ছোট ছোট ব্যথা কে রাখে খবর তার? ছোট মানুষের ছোট গল্প কেউ খবর রাখে না। যে গল্প নীরবে নিভৃতে শেষ হয়ে যায়, শুরু হয় শেষ হয়, কেউ জানে না। এমনও বাড়ি আছে, আমি দেখেছি, এমনও বাড়ি আছে যেখানে বাচ্চাটাকে স্কুলে পাঠায় ওই ওই যে খেতে পায়, একটা পুষ্টিকর খাবার পাওয়া যায়। তাহলে এটা অনেক বড়। পেটে খিদে নিয়ে আমি 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 স্যালুট জানাই যারা এটা ভেবেছেন, যারা এটা করেছেন। আমি আমি ধন্যবাদ জানাই। এই ভয়ঙ্কর জিনিস। শিক্ষা তখন আসবে যদি পেটে খিদে না থাকে, আর পেটে খিদে থাকলে কোনো শিক্ষাই, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আচ্ছা বলুন তো, মিড ডে মিল কত সালে শুরু হয় এবং এর উদ্দেশ্য কি? স্যার, মিড ডে মিল ভারতবর্ষে 1995 সালের 15ই আগস্ট শুরু হয়, আর পশ্চিমবঙ্গে 2003 সালে রান্না করা মধ্যাহ্নভোজন হিসাবে চালু হয়। আর এর উদ্দেশ্য বলতে গেলে শিক্ষার্থীদের ক্ষুধা দূর করা, স্কুলে উপস্থিতি ও ভর্তি বৃদ্ধি করা ও পুষ্টির উন্নতি করা। মনে রাখবে, আজকের শিশু আগামীর পিতা। আজকের যে শিশু, আজকে যে ছোট্ট, সেই আগামীর ভবিষ্যৎ, তাকে ভালো রাখতে হবে। তাহলে কত সালে হলো? 1995 সালের 15ই আগস্ট শুরু হয় ভারতবর্ষে। আর পশ্চিমবঙ্গে 2000 সালে রান্না করা মধ্যাহ্নভোজন চালু হয়। আর উদ্দেশ্য শিক্ষার্থীদের ক্ষুধা দূর করা, স্কুলে উপস্থিতি ও ভর্তি বৃদ্ধি করা, উন্নতি ঘটানো। এরপরে দেখো একটা ট্রিকি কোয়েশ্চেন। কি বলেছে, আপনি একজন শিক্ষক হিসেবে বিদ্যালয়ে মিড ডে মিল খাবেন? স্যার, ছাত্রছাত্রীদের মধ্যে মিড ডে মিলের খাওয়ার উৎসাহ ধরে রাখার জন্য বা রান্নার গুণগত মান পরীক্ষার জন্য মাঝে মধ্যে মিড ডে মিল খাবো।
ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাওয়ার উৎসাহ ধরে রাখা এবং রান্নার একজন টিচার খেলে স্টুডেন্টরাও আরো ইয়ে হবে। গুণগত মান পরীক্ষার জন্য মাঝে মধ্যে আমি মিড ডে মিল খাবো। ভালো করে বোঝো, ইন্টারেস্টিং। তুমি মিড ডে মিল কিভাবে কি করবে বলছে, হ্যাঁ যদি গুণগত মানটা আমি দেখবো, যাচাই করব কেমন ইয়ে রান্না হচ্ছে, আর ওরাও যাতে খায় সেই জন্য আমি মিড ডে মিল খাবো। রেগুলার খাবো এটা বলেনি, আমি কিন্তু মাঝে মধ্যে বলেছি, এটাও ইম্পর্টেন্ট। দেখো এরপরে আবার একটা প্রশ্ন, দেখো কি বলেছে, মিড ডে মিলের একটি ইতিবাচক এবং একটি নেতিবাচক দিক উল্লেখ করো। স্যার, মিড ডে মিল চালু হওয়ার ফলে শিক্ষার্থীদের পড়াশোনার সাথে পুষ্টি ও স্বাস্থ্য বিষয়টি গুরুত্ব পাচ্ছে, এটি একটি মিড ডে মিলের ইতিবাচক দিক। আবার যদি শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসার প্রধান উদ্দেশ্য যদি মিড ডে মিল হয়, বা মিড ডে মিলের কারণে যদি শিক্ষার্থীদের পঠন পাঠনে ব্যাহত হয়, এগুলি মিড ডে মিলের নেতিবাচক। দেখো ভালো দিক খারাপ দিক আছে। প্রথম কথা হচ্ছে পুষ্টি, সেই পুষ্টিটা পাচ্ছে, এটা একটা ভালো দিক। শিক্ষার পাশাপাশি স্কুলে আসছে, শিক্ষা তো পাচ্ছেই, তার সাথে পুষ্টি পাচ্ছে। আর খারাপ দিক হচ্ছে বাচ্চারা বই আনতে ভুলে যাচ্ছে, মিড ডে মিলের থালা নিয়ে আসছে, এ ভাই এটা একটা খারাপ দিক। তাহলে তো স্কুল তো হোটেল হয়ে গেল, এটা যেন না হয়। তো এই জন্য বলছি স্যার, মিড ডে মিল চালু হওয়ার ফলে শিক্ষার্থীদের পড়াশোনার সাথে পুষ্টি ও স্বাস্থ্য বিষয়টি গুরুত্ব পাচ্ছে, এটি একটি মিড ডে মিলের ইতিবাচক দিক। আবার যদি শিক্ষার্থীদের বিদ্যালয় আসার প্রধান উদ্দেশ্য মিড ডে মিল হয়, তাহলে মিড ডে মিলের কারণে যদি শিক্ষার্থীদের পঠন পাঠন ব্যাহত হয়, তাহলে এগুলি মিড ডে মিলের নেতিবাচক দিক, এটা আমরা বলতেই পারি। আমাকে যে কথাটাই বলতে হবে সেটা যেন লজিক্যাল হয়, ইললজিক্যাল কথাবার্তা বললে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আসবে। নেক্সট কি প্রশ্ন আছে, বলুন তো সর্বশিক্ষা মিশন কবে শুরু হয় এবং এর উদ্দেশ্য কি? স্যার, সর্বশিক্ষা মিশন 2001 সালে ভারতে শুরু হয়। এর উদ্দেশ্য 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের জন্য প্রাথমিক শিক্ষার সার্বজনীনকরণ। সর্বশিক্ষা মিশন এডুকেশন ফর অল 2001 সালে ভারতে শুরু হয়, ইন্ডিয়াতে ফার্স্ট 2001-এ শুরু হয়। 6 to 14 এলিমেন্টারি এডুকেশন, এলিমেন্টারি বেসিক এডুকেশন, প্রাইমারি এডুকেশন সমস্ত স্টুডেন্ট বা বাচ্চারা পেতে পারে, লার্নার্সরা পেতে পারে, এটাই সর্বশিক্ষা মিশনের উদ্দেশ্য। তাহলে এটা মিড ডে মিলের ইতিবাচক নেতিবাচক দিক, আর সর্বশিক্ষা মিশনে এই দুটো একটু দেখে নেবে। এটা এটা কিন্তু ভালো প্রশ্ন বলা যেতেই পারে, বারবার এগুলো রিপিটেড হয়, ব্যাপারটা বুঝতে পারছো? এই জন্য আমার এগুলো দেওয়া। নেক্সট দেখো কিছু, ওই যে আমি বলেছিলাম ডিএলএড করেছো, কিছু স্পেশাল কোশ্চেন যেটা ডিএলএড বাদ দিয়ে অন্য কেউ পারবে না, ডিএলএড রিলেটেড প্রশ্ন, এটাও দরকার। অপারেশন ব্ল্যাকবোর্ড কি জানেন? অপারেশন মানে কি জানি, অপারেশন মানে সার্জারি। একটা রুমে, ওয়েটিং রুমে তোমাকে রাখবে, তারপরে সার্জারি রুম, ওটিতে নিয়ে যাবে। ওটিতে নিয়ে যাওয়ার পরে তোমাকে অ্যানাস্থেসিয়া দেবে, তারপরে সার্জারি হবে, তারপরে সেটা সেলাই টেলাই করে তারপরে তোমাকে আবার নর্মাল বেডে, তোমার বেডে দেওয়া হবে। না, এটা সেই রকম অপারেশন, এটা ব্ল্যাকবোর্ড। অপারেশন ব্ল্যাকবোর্ড ছিল 1988 সালে ভারত সরকার কর্তৃক চালু করা একটি প্রকল্প, যার মূল লক্ষ্য 1986 সালের জাতীয় শিক্ষানীতি অনুযায়ী দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, বিশেষত অবকাঠামো বা পরিকাঠামো যেটাকে বলে, শিক্ষার উপকরণ যেমন ব্ল্যাকবোর্ড, চক, মানচিত্র সরবরাহ করা, এবং এক শিক্ষক এক শিক্ষক বিশিষ্ট স্কুলগুলোকে 2 শিক্ষক বিশিষ্ট স্কুলে রূপান্তরিত করে সর্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা। অপারেশন ব্ল্যাকবোর্ড কোনো সার্জারি নয়, এটা প্রাইমারি এডুকেশনের সাথে কানেক্টেড একটা বিষয়, জানতে হবে। অপারেশন ব্ল্যাকবোর্ড ছিল 1988 সালে ভারত সরকার কর্তৃক চালু করা একটি প্রকল্প, যার মূল লক্ষ্য ছিল 1986 সালে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও বিশেষত অবকাঠামো বা পরিকাঠামো, শিক্ষার উপকরণ যেমন ব্ল্যাকবোর্ড, চক, মানচিত্র সরবরাহ করা, এবং এক শিক্ষক বিশিষ্ট স্কুলগুলোকে 2 শিক্ষক বিশিষ্ট স্কুলে রূপান্তরিত করে সার্বজনীন প্রাথমিক এগুলো দরকার হলে খাতায় লিখে নাও, এবং এটা বারবার বলো। এগুলো এটাই কারেক্ট মডেল উত্তর, আমি বারবার বলছি এগুলোই মডেল উত্তর। এগুলো বললেই একটা ভালো ইম্প্যাক্ট আসবে যে তুমি ভালো প্রিপেয়ার করেছো বা তুমি ইনফর্মড একজন মানুষ, এই ইয়েটা আসবে। নেক্সট দেখো, এইটা এইটা এখন খুব জিজ্ঞেস করছে, বালা। বালা, সেই অনেকে ভাবছে যে তাহলে সেই সিনেমাতে আছে না বালা, বালা আয়ুষ্মান খুরানা না কার একটা সিনেমা আছে না বালা, না ওই বালা নয়। আয়ুষ্মান খুরানা না কার্তিক আরিয়ান, আমার তিনজনের মনে হচ্ছে রিতেশ দেশমুখ, তিনজনের মধ্যে একজন, আমি সিনেমাটা দেখেছিলাম বালা, 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 ওই গানটা খুব মিমও হচ্ছিল, ওইটা বালা নয়। বা ওই কন্যাশ্রী যে বালা দেয় ওটাও বালা নয়, বালা একটা প্রজেক্ট, জানতে হবে বালা কি জানেন বালা কি? এবার কেউ হয়তো বললো হ্যাঁ স্যার, হাতে যেটা পরে বালা, ভাই ওই বালা নয়, ওই বালা জিজ্ঞেস করা হয়নি, এর উদ্দেশ্য কি। বালা মানে হচ্ছে বিল্ডিং অ্যাজ লার্নিং এড। তুমি দেখবে অনেক প্রাইমারি স্কুলে এখন বিল্ডিং এ বিভিন্ন ছবি দেওয়ালে, ক্লাসরুমের দেওয়ালে পুরো
মানে ইয়েগুলো লেখা আছে, অক্ষরগুলো লেখা আছে, সেই অক্ষর সমস্ত কিছু, অয়ে অজগর আসছে তেড়ে আয়ে আমটি আমি খাবো পড়ে, বা বিভিন্ন ছড়া লেখা আছে, এটাই বালা। বিল্ডিং এজ লার্নিং এড প্রজেক্ট হলো শিক্ষাক্ষেত্রে একটি বিশেষ উদ্যোগ যেখানে শ্রেণীকক্ষ, বিদ্যালয় ভবন, দেওয়াল, সিঁড়ি, বিদ্যালয় ভবন সবকিছুকে শেখার উপকরণ হিসাবে ব্যবহার করা হয়। অর্থাৎ শিশুর শিখন পরিবেশকে শিশু কেন্দ্রিক, আনন্দময় ও আকর্ষণীয় করে গড়ে তোলা। হ্যাঁ, এটাই বালা প্রজেক্ট। বালা প্রজেক্টের উদ্দেশ্য শেখাকে আনন্দময়, নীতিহীন, মানে কোনো নীতিহীন মানে ওই মানে অনৈতিক নয়, নীতিহীন মানে ওই খুব স্ট্রিক্ট এরকম না করে সহজ করা, শিশুর হাতে কলমে শেখার সুযোগ বাড়ানো, শিক্ষার পরিবেশকে আকর্ষণীয় করে তোলা, বিদ্যালয় ভবনকে সৃজনশীল ভাবে ব্যবহার করে পড়াশোনার মান উন্নত করা। খুব ভালো একটা প্রজেক্ট। তাহলে বিল্ডিং এজ লার্নিং এড মানে শিক্ষার উপকরণ হিসাবে যে আমরা টিএলএম ব্যবহার করি না, স্কুলটাই একটা টিএলএম, স্কুলটাই একটা লার্নিং এইড। প্রজেক্ট হলো শিক্ষাক্ষেত্রে একটি বিশেষ উদ্যোগ যেখানে শ্রেণীকক্ষ, বিদ্যালয় ভবন, দেওয়ালের সিঁড়ি, বিদ্যালয় ভবনের সবকিছুকে শিক্ষার উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ শিশুর শিখন পরিবেশকে শিশু কেন্দ্রিক, আনন্দময় ও আকর্ষণীয় করে গড়ে তোলা। বালা প্রজেক্টের উদ্দেশ্য শেখাকে আনন্দময় ও নীতিহীন সহজ করা, শিশুর হাতে কলমে শেখার সুযোগ বাড়ানো, শিক্ষার পরিবেশকে আকর্ষণীয় করে তোলা এবং বিদ্যালয় ভবনকে সৃজনশীলভাবে ব্যবহার করে পড়াশোনার মান উন্নয়ন করা। তাহলে এটা হয়ে গেল বালা প্রজেক্ট। আমরা অনেক স্কুলে দেখেছি ওই সিঁড়িতে দেখবে নামতাগুলো লেখা আছে, দেওয়ালে অনেক ছবি দেওয়া আছে, হয় না, দেওয়ালে অনেক ছড়া ইয়ে করা আছে। তো এটাই বালা প্রজেক্ট। বালা প্রজেক্ট মানে স্কুলে যেদিকে তাকাবে সেদিকে শিক্ষা, এতে বাচ্চারা অনেক বেশি ভালো, বড় বড় ছবি আঁকা আছে, হয় না। আমি আগে যেখানে ক্লাস করাতাম দেখবে, যে হলটাতে ক্লাস করতাম আগে যখন আমি পড়াতাম, কম্পিটিটিভ পড়াতাম, তখন দেখবে সেখানে একটা জিরাফের ছবি ছিল, একটা হরিণের ছবি ছিল। এটাই বিল্ডিং, এটাই হচ্ছে বালা। চলে আসি নেক্সট, সমগ্র শিক্ষা অভিযান। সমগ্র শিক্ষা অভিযান এটা কি, এই প্রশ্ন আসতে পারে। সমগ্র শিক্ষা অভিযান কি, এটা একটা ভালো প্রশ্ন। সমগ্র শিক্ষা অভিযান ওই সর্বশিক্ষা মিশনের মতোই একটা বিষয়, এটা আলাদা কিছু নয়, সর্বশিক্ষা মিশনের মতোই একটা বিষয়। আহ, তো সেই জায়গাটাকে দেখে নিতে হবে, সর্বশিক্ষা মিশন এটা কি ইয়ে হচ্ছে। ম্যাম, সমগ্র শিক্ষা অভিযান হলো ভারত সরকারের একটি ব্যাপক স্কুল শিক্ষা প্রকল্প যা প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় উন্নতি ও সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে চালু করা হয়েছে। এটি পূর্ববর্তী সর্বশিক্ষা অভিযান এসএসএ, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান আরএমএসএ এবং শিক্ষক শিক্ষাকে একত্রিত করে একটি সমন্বিত রূপ দিয়েছে, এবং যার প্রধান উদ্দেশ্য শিক্ষার মান বৃদ্ধি, সুবিধা বঞ্চিতদের অন্তর্ভুক্তি ও শিক্ষার সার্বজনীনতা অর্জন করা। তাহলে কি হলো ম্যাম, সমগ্র শিক্ষা অভিযান হলো ভারত সরকারের একটি ব্যাপক স্কুল শিক্ষা প্রকল্প যা প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা ব্যবস্থার উন্নতি, সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে চালু করা হয়েছে, যার এটি পূর্ববর্তী সর্বশিক্ষা অভিযান এসএসএ, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান আরএমএসএ এবং শিক্ষক শিক্ষাকে একত্রিত করে একটি সমন্বিত রূপ দেওয়া হয়েছে, যার প্রধান উদ্দেশ্য শিক্ষার মান বৃদ্ধি ও সুবিধা বঞ্চিতদের অন্তর্ভুক্তি এবং শিক্ষার সার্বজনীনতা অর্জন করা। এটা সমগ্র একটু বারবার পড়ে নেবে, দেখে নেবে যে কি বলতে চাইছে, তাহলেই দেখবে এগুলো খুব একটা চাপ হবে না। আমি এই জন্যই মডেল প্রশ্নগুলো দিচ্ছি, যাতে তোমাদের এই ধরনের প্রশ্ন করলে যাতে অসুবিধা না হয়। দেখো, এইটা একটা বার্নিং টপিক। বার্নিং টপিক আমি কেন বলছি, কারণ এটা হয়েছে এবং এখান থেকে প্রশ্ন আসতেই পারে। কি বলছে, রিসেন্টলি পঞ্চম শ্রেণীকে প্রাথমিক শিক্ষায় অন্তর্ভুক্ত করা হয়েছে, আপনার মতামত জানান। এটা হয়েছে না, তুমি দেখবে প্রাথমিক, এটা ডিটেলসটা তো জানতে হবে। তুমি ডিটেলস যদি না জানো তাহলে তুমি কি করে পারবে। তাহলে এটাও একটু দেখে নিতে হবে যে রিসেন্টলি পঞ্চম শ্রেণীকে প্রাথমিক শিক্ষায় অন্তর্ভুক্ত করা হয়েছে, আপনার মতামত জানান। কি হবে না ম্যাম, শিক্ষার অধিকার আইন 2009 অনুযায়ী পঞ্চম শ্রেণীকে প্রাথমিক শিক্ষার অংশ করা এই বিষয়কে মান্যতা দিয়ে পশ্চিমবঙ্গে 2025 সালে, দাঁড়াও, 2300 বেশি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্ত করা হচ্ছে, এখনো হয়নি কিন্তু চলছে, যা শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করবে। ফলে শিক্ষার্থীর প্রাথমিক স্কুলেই ক্লাস 4 এর পর ক্লাস 5 এ পড়া শেষ করতে পারবে। এতে শিক্ষক ঘাটতি পূরণ ও শিক্ষার মান উন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে। গভর্নমেন্টের কোনো প্রজেক্টেই তুমি খাটো বা ছোট করতে পারবে না, এটা মাথায় রাখতে হবে।
কোনো প্রজেক্টকে বলতে পারবে না যে না এটা তো একটু ডিস্টার্বিং হয়েছে, না বলা যায় না, বলা যায় না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো রিসেন্টলি পঞ্চম শ্রেণীকে প্রাথমিক শিক্ষায় অন্তর্ভুক্ত করা হয়েছে, আপনার মতামত জানান তো। এটা কারণটা বলবে, শিক্ষার অধিকার, শিশুদের অধিকার আইন, শিক্ষার অধিকার নয়, শিশুদের অধিকার আইন 2009, এটা অনুযায়ী শিক্ষার অধিকার আইনও রয়েছে, সে নয় এরকমটা নয়, কিন্তু সেটা অনুযায়ী পঞ্চম শ্রেণীকে প্রাথমিক শিক্ষা অংশ করা এবং এই বিষয়কে মান্যতা দিয়ে পশ্চিমবঙ্গে 2025 সাল থেকে রাজ্যের 2300-র বেশি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণী থেকে অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করবে। ফলে শিক্ষার্থীরা প্রাথমিক স্কুলেই ক্লাস 4-এর পর ক্লাস 5-এ পড়া শেষ করতে পারবে। এতে শিক্ষক ঘাটতি পূরণ এবং শিক্ষার মান উন্নয়ন হবে বলে আমি আশা করছি বা আশা করা যায়, এটা বলবে। এটা করা হয়ে গেছে বলো না, হচ্ছে বলবে, তাহলে ব্যাপারটা বিতর্কিত থাকবে না। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হলো, বা জায়গাটা বুঝতে পারলে যে এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। আমি আবার বলছি, যদি ক্লাসটা ভালো লাগছে অবশ্যই একটু পরিচিত জনের কাছে শেয়ার করে দিও। যদি নতুন বন্ধু থেকে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দিও। নেক্সট, আমি এখানে সেই প্রশ্নগুলো দিয়েছি যেগুলো তোমার আসতে পারে, হ্যাঁ আসতে পারে, সেই ধরনের প্রশ্ন কিন্তু এখানে দেওয়া হয়েছে। দেখো আরো একটা ভালো, হোলিস্টিক প্রোগ্রেস কার্ড, হোলিস্টিক রিপোর্ট কার্ড যেটা বলছে, এইচপিসি, এইচপিসি এটা কিন্তু খুব তোলপাড় হচ্ছে স্কুলগুলোতে। এটা কি, এটা জানা দরকার একজন উডবি টিচার হিসাবে। এটা কি, এটা জেনে নেব। হোলিস্টিক প্রোগ্রেস কার্ড হলো নতুন ধরনের রিপোর্ট কার্ড, যা শিক্ষার্থীদের শুধু নম্বর বা গ্রেডের বদলে তার সামগ্রিক বিকাশ, যেমন একাডেমিক পারফরমেন্স, দক্ষতা, সৃজনশীলতা, মানসিক ও সামাজিক বিকাশ, শারীরিক কার্যকলাপ মূল্যায়ন করে, যা এনসিইআরটি দ্বারা প্রস্তাবিত এবং নতুন শিক্ষানীতি এনইপি 2020-র অধীন চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীদের পূর্ণ সম্ভাবনা বিকশিত হয়। আমি আবার বলছি, হোলিস্টিক মানে সামগ্রিকভাবে, হয় না? যদিও বানানটা WHOL নয়। তো হোলিস্টিক প্রোগ্রেস কার্ড এর এটা কি, হোলিস্টিক প্রোগ্রেস কার্ড কার্ড জিনিসটা কি, যেটাকে রিপোর্ট কার্ড বলে, আবার বলছি যেটা রিপোর্ট কার্ড বলে, তো এই জিনিসটা কি এইটা আমাকে জানতে হবে। হোলিস্টিক রিপোর্ট কার্ড বা প্রোগ্রেস কার্ড হলো নতুন ধরনের রিপোর্ট কার্ড, যা শিক্ষার্থীদের শুধু নম্বর, আমাদের সময় কি ছিল মার্কশিট, শুধু মার্কশিট, সেটার বদলে নম্বর বা গ্রেড, বা অনেকে যারা পরে পড়েছে তাদের গ্রেড ছিল, তো গ্রেডের বদলে সামগ্রিক বিকাশ, যেমন একাডেমিক পারফরমেন্স, দক্ষতা, সৃজনশীলতা, মানসিক ও সামাজিক বিকাশ, শারীরিক কার্যকলাপ মূল্যায়ন করে, যা এনসিইআরটি দ্বারা প্রস্তাব। এই যে এনসিইআরটি, এনইপি, ডিএলএড, ইউজিসি, এনসিটি, এই সমস্তগুলোর যে ফুল ফর্ম, এগুলো আমাদের পরবর্তী পর্বে সব রকমের কাজ থাকবে। আমি এই এটা নিয়ে এসেছি যাতে তোমাদের হেল্প হয়। নতুন শিক্ষানীতি এর অধীনে চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীদের পূর্ণ সম্ভাবনা বিকশিত হয়। তাহলে এটা তোমরা দেখে নিচ্ছ। ন্যাশনাল এডুকেশন পলিসি, ন্যাশনাল এডুকেশন পলিসি তুমি কিন্তু দেখো উত্তরে বললে, এবং এটা বলতে হবে, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। যখনই ন্যাশনাল এডুকেশন পলিসি বলেছো তখন তো তোমার ওই প্রশ্ন আসবেই। দেখো আমি কি বলতে চাইছি, যে প্রশ্ন থেকেই প্রশ্ন, আলাদা করে প্রশ্ন নয়, তুমি যেমন বলছো সেই রকম ভাবে ওনারা ইয়ে করবেন, রিয়াক্ট করবেন, তুমি যেমন বলছো। আচ্ছা বলুন তো, এনইপি 2020-তে প্রাথমিক শিক্ষার বিষয়ে কি বলা হয়েছে? এটা একটা ভালো প্রশ্ন, এটা একটা ভালো প্রশ্ন। ন্যাশনাল এডুকেশন পলিসিতে প্রাথমিক শিক্ষা, তুমি জানো যে এটা খুব ঘটা করে চারপাশে ইয়ে হয়েছে, তো এটাকে কি বলা হয়েছে? ন্যাশনাল এডুকেশন পলিসিতে প্রাথমিক শিক্ষা বলতে প্রারম্ভিক শৈশব যত্ন ও শিক্ষা, নতুন 5+3+3+4 বলবে 5-3-3-4 একাডেমিক কাঠামোর প্রথম ধাপকে বোঝানো, মানে 5টা 3 থেকে 8 বছর বয়সী শিশুদের তৈরির জন্য এতে খেলা ভিত্তিক, কার্যকলাপ ভিত্তিক শিক্ষা এবং মাতৃভাষায় শিক্ষার উপরে জোর দেওয়া হয়েছে, যাতে শিশুদের মস্তিষ্কের বিকাশ, শেখার ভিত্তি মজবুত হয় এবং তার সাক্ষরতা ও সংখ্যার মৌলিক ধারণা অর্জন করতে পারে। ভালো করে দেখবে। তাহলে এনইপিটা কি? এনইপি হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি। এখানে প্রাথমিক শিক্ষা, এখানে প্রাথমিক শিক্ষা বলতে, প্রাথমিক শিক্ষা বলতে প্রারম্ভিক শৈশব যত্ন ও শিক্ষা এবং নতুন 5+3+3+4 একাডেমিক কাঠামো প্রথম ধাপকে বোঝানো হয়েছে, যা 3 থেকে 8 বছর বয়সী শিশুদের তৈরির জন্য এতে খেলা ভিত্তিক, কার্যকলাপ ভিত্তিক শিক্ষা এবং মাতৃভাষায় শিক্ষার উপরে জোর দেওয়া হয়েছে, মানে এডুকেশন ইন মাদার টাং। তাতে শিশুদের
মস্তিষ্কের বিকাশ, শেখার ভিত্তি মজবুত করে এবং তারা সাক্ষরতা ও সংখ্যার মৌলিক ধারণা অর্জন করতে পারে। তাহলে এটাই বিষয়। তাহলে আমরা এটা জেনে নিচ্ছি এনইপি। এনইপি জিনিসটা কি? এনইপি হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি। এতে প্রাথমিক শিক্ষার প্রারম্ভিক শৈশব যত্ন ও শিক্ষার নতুন 5+3+3+4 একাডেমিক কাঠামোর মাধ্যমে প্রথম ধাপকে বোঝানো হয়েছে, যা 3 থেকে 8 বছর বয়সী শিশুদের জন্য তৈরি। এতে খেলাভিত্তিক ও কার্যকলাপ ভিত্তিক শিক্ষা এবং মাতৃভাষার শিক্ষার উপরে জোর দেওয়া হয়েছে, যাতে শিশুদের মস্তিষ্কের বিকাশ, শেখার ভিত্তি মজবুত করে এবং তারা সাক্ষরতা ও সংখ্যার মৌলিক ধারণা অর্জন করতে পারে। তাহলে এখানে আমাদের আজকে এই 25-26টার মতো প্রশ্ন ছিল, যেটা আমরা আজকে আলোচনা করলাম। আমার প্রত্যেককে বলার বিষয় বা বোঝানোর জায়গা এটাই হচ্ছে যে দেখো আমাদের এই পর্বগুলো আমরা কেন নিয়ে আসছি, যাতে তোমরা উপকৃত হও ইন দ্য সেন্স কি, দেখো ইনস্ট্যান্ট তুমি যদি ভাবো এই প্রশ্নগুলোর উত্তর তুমি ওখানেই এত ভালোভাবে দিয়ে দেবে, সেটা সম্ভব হবে না। কারণ তোমাকে একটা প্রিপেয়ার হতে হবে। ইন্টারভিউতে এটা সত্যি কথা যে ইন্টারভিউতে তুমি যা পড়বে সেগুলোই তোমাকে জিজ্ঞেস করবে, কোনো গ্যারেন্টি নেই। কিন্তু তার সাথে এটাও কথা, যারা বেশি পড়ে তারা অনেক বেশি কনফিডেন্ট থাকে, তারা অনেক বেশি ভালো উত্তর দিতে পারে। আমরা যেমন অভিনয় করি, মঞ্চে অভিনয় করি, আমাদের অভিনয় ওয়ান টেক ওয়ান শটের নিতে হয়। এখানে কোনো যারা মঞ্চে অভিনয় করি, থিয়েটার করি, যাত্রা করি, নাটক করি, তাদেরকে কিন্তু দর্শক দুবার চান্স দেয় না। আমার একটা সিন মিস হয়ে গেছে, ওটা মিস ফর এভার, কেউ শুনবে না, কেউ জানবে না কোনো কথা। সিনেমা বা ইয়েতে ক্যামেরাতে হলে সেখানে দুটো তিনটে শট দেওয়া যায়, এখানে সেটা যায় না। একই রকম ভাবে ইন্টারভিউ, তোমার একবার ভুল বলা হয়ে গেলে সারা জীবন তোমাকে আর ওটা শোধ করতে পারবে না। কারণ ওই 10 মিনিট, ওই 5 মিনিটেই তোমার ওইটুকুই দেখা, তারপর আর দেখা হবে না। তারপর আর কোনো আফসোস, কোনো পুনরায় করে দেব, আবার ঠিক করে দেব, হবে না, চলবে না। তো সেই জন্য ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়াটাই আমার মনে হয় সব থেকে ভালো। তো আমরা এই প্রশ্নগুলো কেন নিয়ে এলাম, তোমাদেরকে কিছু মডেল কোয়েশ্চেন পেপার সেট করে দিলাম। আমরা আরো দেব, আরো পর্ব আসবে তোমাদের ভালোবাসার উপরে, তোমরা কেমন রেসপন্স করছো, তোমরা কেমন কমেন্ট করছো, তোমাদের কতটা শেয়ার করছো বা পাশে থাকছো, এর উপরে নেব। কারণ তোমাদের জন্য সবটা, তোমরা যদি না দেখো তাহলে আমি কার জন্য বানাবো, তাই না? এটা তো তোমাদের জন্য। তোমরা ভালোবেসেছো, তোমরা ভালোবাসা দিয়েছো, তাই আমাদের এই পথ চলা। তো এই জন্য বলবো পাশে থেকো। আমি ডেমনস্ট্রেশনের উপরও আমি নিজে ক্লাস করে দেখাবো, এবার সেখানে আমি আবার বলছি, আমারটা ভালো লাগবে কোনো দায় নেই, আমি এটা বিশ্বাস করি। আমার উত্তরগুলো তোমার ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি একটা পথ তোমাকে দেখালাম, একটা গাইড করলাম, এরপর তুমি নিজের মতো করে করো। আমার কোনো এরকম ইগো নেই। আমি আমি আমার স্টুডেন্টকেও বলি যে এই যে আমরা ডেসক্রিপটিভ পড়াই, সেখানে তুমি তোমার ভালো লেখা অবশ্যই, তুমি আমার কাছে এসেছো, আমি তোমাকে একটা রেডি করছি, আমি গাইড করছি। এর মানে এই নয় যে তুমি তোমারটা, তোমার নিজের নিজস্বতাকে তুমি হারিয়ে দেবে, না, একদমই না। তোমার নিজস্বতা থাকবে, সেটাকে আমরা সেলিব্রেট করব, আমরা সেটাকে উদযাপন করব। তাই প্রত্যেককে বলবো, ভয় পেও না, কোনো ভয় থাকবে না। তুমি কিন্তু এলিজেবল। আজকে এত লক্ষ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল, টেট পরীক্ষা, তার মধ্যেই কতজন 30,000 40,000 জন ইন্টারভিউতে বসতে যাচ্ছে। তাহলে তুমি এলিজেবল, যোগ্য। তোমাকে এখন যেটা করতে হবে, যেটুকু তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট সেইটুকু করতে হবে। আমি প্রশ্নের উত্তরগুলো বললাম, এগুলো বারবার দেখো, প্রয়োজন হলে খাতায় তুলে নাও, নিজে মুখস্থ করে আয়নার সামনে দাঁড়িয়ে বলো, দেখো কতটা কনফিডেন্ট লাগছে। তুমি যদি প্রশ্নের উত্তরটা আগে জানো না, তাহলে তোমার অনেক কনফিডেন্ট লাগবে, আর ওইখানে বানিয়ে যদি বলতে হয় সেটা কিন্তু সমস্যা। এই জন্য রিহার্সালটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যাপটিটিউড টেস্ট ভেরি ইম্পর্টেন্ট, ডেমনস্ট্রেশন, ক্লাস ডেমনস্ট্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু প্রশ্নের উত্তর এটাও কম গুরুত্বপূর্ণ নয়। কোনো প্রশ্নের উত্তর যদি আহ, একদমই না জানো, বলে দেবে যে না স্যার, মনে পড়ছে না, বাবা জানা নেই স্যার। এটা এটা বলার মধ্যে কোনো দোষ নেই। কিন্তু জানো না তবু সেটাকে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করবে, ওরা ঠিক বুঝে যাবে যে তুমি জানো না, তুমি সময় নষ্ট করছো, এতে খারাপ ইম্প্যাক্ট আসবে। এটা যেন না আসে, এটা আমি প্রত্যেকে বলতে চাই। আমি এই জন্য সমস্ত ধরনের যা রকমের প্রশ্ন আসতে পারে, করা যায়, সব ধরনের প্রশ্ন নিয়ে আমি এই পর্বটা চলবে। তবে এই পর্বে আমি কটা পর্ব আসবে এটা আমি বলতে পারছি না, কিন্তু আসবে কনফার্ম। তোমাদের ভালোবাসার উপরে, তোমাদের কতটা পাশে থাকছো তার উপর নির্ভর করবে এই পর্বের ভবিষ্যৎ। আমরা নিয়ে আসছি প্রতিটা জায়গায়, কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধ ইউটিউব চ্যানেল, প্রতিটা ধাপে আমরা কিন্তু তোমাদের জন্য চেষ্টা করি তোমাদেরকে, তোমাদের পাশে থাকার। না, কোনো শিক্ষক হিসাবে নয়, কোনো বড় একটা বিশাল বড় গ্র্যান্ডার নিয়ে একটা ইউটিউব চ্যানেল হিসাবে নয়, তোমাদের ভালোবাসার, তোমাদের সাথে একটা বন্ধু, ভাই বন্ধুর মতো করেই চেষ্টা করি থাকার। যে কোনো প্রবলেমের নিচে কম নাম্বার যায়, যদি কোনো ইয়ে লাগে, একটা মনে হয় যে স্যার এইটা আমি ঠিক
ইয়ে হচ্ছে না, তুমি কথা বলবে, আমি কথাও বলবো, কোনো চাপ নেই। রাত্রের দিকে হয়তো আমি সেই মুহূর্তে যদি ব্যস্ত থাকি, ফোন করতে আমি রিসিভ করতে না পারি, পরে হলেও আমি কথা বলে নেব, অবশ্যই বলবো। তোমাদের আমি চাই প্রত্যেকের ভালো হোক, পরম করুণাময়ের কাছে এটাই প্রার্থনা, তোমাদের ভালো হোক, তোমরা সফল হও, এবং এটা আমার বিশ্বাস তোমরা প্রত্যেকে সফল হবে। পাশে থেকো, সাথে থেকো। আবার যেতে যেতে এটাই বলবো, কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সবুজ এই ছোট্ট চ্যানেলটাকে সম্ভব হলে নতুন বন্ধু থেকে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দিও। আর যারা আমাদের ইউটিউব পরিবারের সম্মানীয় সদস্য, আমার ভালোবাসার প্রিয়জন, আমার কাছের মানুষ, আমার প্রিয় সাবস্ক্রাইবারদের কাছে অনুরোধ, তোমরা একটু শেয়ার করে দাও। অনেক বন্ধুরা রয়েছে যারা প্রাইমারি ইন্টারভিউ দিতে যাচ্ছে, তারাও যাতে এই সেশনটা থেকে উপকৃত হতে পারে, এটাই আমার প্রত্যেকের কাছে অনুরোধ। ভালো থেকো, ধন্যবাদ। সুস্থ থেকো, সাবধানে থেকো, প্রিপারেশন চলতে থাকুক, আবার ফিরবো এরকমই সুন্দর কোনো ক্লাস নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।